হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে এমসিকিউ এর পার্ট 2 টা আমরা ডিসকাস করব। আচ্ছা, তার আগে একটা জিনিস একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে আড্ডাতে কিন্তু ফ্ল্যাশ সেল চলছে। তো তোমরা কেউ নিতে চাইলে এটা নিতে পারো। ওকে। আর এটা আমার কোড Y269। তো আড্ডাতে বেশ কিছু স্পেসিফাইড কোর্স তোমরা এক্সপার্ট দ্বারা গাইডেন্স পেয়ে যাবে, প্লাস মক টেস্ট সিরিজ কিন্তু পেয়ে যাবে। তো তুমি বা তোমার কোনো পরিচিত কেউ বা বন্ধু বান্ধব যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু এটা সুবর্ণ সুযোগ। প্রচুর ডিসকাউন্ট পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের মধ্যে অ্যাডমিশনটা নেওয়ার চেষ্টা করো। ওকে, চলো। এমসিকিউ পার্ট 2 তে আসার আগে ফার্স্টে আমি একটু রিক্যাপ করিয়ে দেবো যে গতদিন আমরা কি কি গুলো করেছি, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে যে একটা ইন্টারভ্যাল গ্যাপে গ্যাপে কিন্তু তোমাকে রিভাইজ করে যেতে হবে, নাহলে কিন্তু তুমি ভুলতে ভুলতে শুরু করবে। ওকে। তো ফার্স্ট হচ্ছে গিয়ে প্ল্যান্ট যারা হয় তারা নিউট্রিয়েন্ট গুলো কোথা থেকে পায়, সেগুলো হচ্ছে গিয়ে সয়েল থেকে পায়। ওকে। নেক্সট, গ্রিন হাউস গ্যাস। কোন কোন গ্রিন হাউস গ্যাস হচ্ছে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির দহনের ফলে উৎপন্ন হয়, সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। ওকে। নেক্সট চলো, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কিন্তু এই গ্যাসগুলো উৎপন্ন হয়। তোমরা একটুখানি মাথায় রাখবে, গত ক্লাসে তোমরা দেখে নিতে পারো, এগুলো ডিটেইলে আলোচনা হচ্ছে। সাউন্ডের স্পিড কিসের থেকে কিসের সবচেয়ে বেশি হয়, কোন মাধ্যমে? সেটা হচ্ছে কঠিন মাধ্যমে, সলিড। ওকে। মাসেল ফ্যাটিক বা পেশি ক্লান্তি কিসের থেকে হয়? ল্যাকটিক অ্যাসিডের অভাবে। মনে আছে তো? কেমিক্যাল নেম অফ ভিনিগার, এটা কিন্তু ডাইলুটেড অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে। আর আর ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার যেটা, সেটাকে কিন্তু ক্লোরাইড অফ লাইমও বলা হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে কি রিকেট হয়। নেক্সট, এক্সেস ফ্লুরাইড যদি কোনো পানীয় জলে থাকে, তাহলে সেটা থেকে কিন্তু ফ্লোরোসিস হতে পারে। নেক্সট, কোনো পাত্রে যদি, কালির পাত্রে যদি ব্লটিং পেপার রাখা হয়, তাহলে দেখতে পাবো সাদা ব্লটিং পেপার আস্তে আস্তে নীল হয়ে গিয়েছে। ঠিক আছে। তো এই শোষণটা কিভাবে হলো? এই অ্যাবজর্পশন বা শোষণটা কিসের মাধ্যমে হয়? ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে। ঠিক আছে। সাইফন অ্যাকশন মানে আমরা গতদিন দেখেছিলাম সমচিত্রায়িত ধর্ম। ডিটেলে দেখার জন্য গত এমসিকিউ পার্ট 1 টা দেখবে, কোএসিভাইড এসে সব ডিসকাস হয়ে গিয়েছে। ওয়াটার রাইজেস আপ ইন এ ক্যাপিলারি টিউব। কৈশিক নলের মধ্যে দিয়ে জল যেটা হচ্ছে উপরের দিকে যেতে থাকে। কেন যেতে থাকে? তার কারণ হচ্ছে গিয়ে সারফেস টেনশন। ঠিক আছে। চলো নেক্সট, মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম। ঠিক আছে। পরিবর্তিত মৃৎগত কাণ্ড কিসের থেকে কোনটা কোনটা এর মধ্যে পরিবর্তিত মৃৎগত কাণ্ড? ক্যারেট, পটেটো, গ্রাউন্ডনাট, টার্নিপ। সেটা হচ্ছে গিয়ে পটেটো। ঠিক আছে। আমরা দেখেছিলাম 4 ধরনের হয়, রাইজোম, টিউবার, কর্ম আর বাল্ব। রাইজোমের এক্সাম্পল আমরা দেখেছিলাম যে আদা, মৃদুগত কাণ্ড, পরিবর্তিত মৃদুগত কাণ্ড। টিউবারের এক্সাম্পল আমরা দেখেছিলাম পটেটো আর বা আলু। কর্মের এক্সাম্পল দেখেছিলাম কচু, গাঠি কচু, এগুলো। বাল্ব মানে পেঁয়াজ আমরা দেখেছিলাম, তাই তো? ওকে, নেক্সট। পিভিসির ফুল ফর্ম, পিভিসির ফুল ফর্ম ছিল পলিভিনাইল ক্লোরাইড। মনে আছে তো? এটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। আর তৃতীয় সবচেয়ে বেশি প্রডিউস হওয়া সিনথেটিক প্লাস্টিক পলিমার এটা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি পেট। পেটটা আমি বলেছিলাম যে এটা সবচেয়ে বেশি প্রডিউস হয়। ঠিক আছে। এটার নামটা একটুখানি মনে রাখবে। ওকে। নামটা এটার একটুখানি মনে রাখবে, পলিথিলিন টেরাফথ্যালেট। তো এটা একটুখানি মনে রাখবে তুমি, কারণ হচ্ছে 4টে যদি অপশন দেয়, তো তার মধ্যে এইটা কিন্তু হবে। নেক্সট চলো। ওকে। নেক্সট, ভিটামিন সি। আজকে এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, কোনো কারণে একটুখানি প্রবলেম এসে গেছিল ভিডিওতে, তো যেই কারণে আমি এটা রেকর্ড করে তোমাদেরকে দিচ্ছি। ওকে। নেক্সট চলো, ভিটামিন সি। ভিটামিন সি কোনটাতে কোনটায় আমরা ভিটামিন সি পাই? ওকে, টোকোফেরল, সায়ানোকোবাল্টামিন, থায়ামিন এন্ড অ্যাসকর্বিক অ্যাসিড। কোনটায় দেখতে পাই? এটা কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, আনসার। নেক্সট চলো, গ্যাস দ্যাট ইজ ফিল্ড ইন ইলেকট্রিক বাল্ব। এটা দেখো একবার কিন্তু হয়ে গিয়েছে, তোমরা যারা লাইভ ক্লাস করছিলে তারা বুঝতে পেরেছো। তো আজকে যেহেতু একটু ইন্টারনেটের ইস্যু আছে, সেই জন্য আমি লাইভ ক্লাসটা স্কিপ করে দিয়েছি। তো এখন আমি আড্ডার টিমের সঙ্গে কথা হয়ে গিয়েছে, তো তারা রেকর্ডেড ভিডিও দিতে বলছে, তো আমি সেটাই এখন দিয়ে দিচ্ছি তোমাদের।
তো যারা দিতে পেরেছিল আনসারটা তাদের জন্য অল দি বেস্ট, খুব ভালো প্রিপারেশন চলছে। আর যারা দিতে পারোনি তারা একটু খালি দেখে নাও। ইলেকট্রিক বাল্ব যেটা হয়, ইলেকট্রিক বাল্বের মধ্যে কিন্তু কি গ্যাস থাকে? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। ওকে, দ্যাট ইজ নাইট্রোজেন। ক্লিয়ার? ওকে, তো হ্যালোজেনে যদি দেখি, তো হ্যালোজেনের ক্ষেত্রে হ্যালোজেন বাল্ব যেটা, সেটা কিন্তু আর্গন আর স্মল অ্যামাউন্টে হ্যালোজেন বা ব্রোমাইড বা ব্রোমিন বা আয়োডিন এগুলো কিন্তু থাকে হ্যালোজেন, যেগুলো অনেক পাওয়ারের হ্যালোজেন হয়, ব্রাইটনেস হাই হাই ব্রাইটনেস, যেগুলো 1000 ওয়াটের হ্যালোজেন বা তার বেশি। এমনি আমরা যে বাল্ব গুলো ইউজ করি সেগুলোকে ইনক্যান্ডেসেন্ট বাল্ব বলা হয়, ঠিক আছে? সেখানে কিন্তু আর্গন 93% আর নাইট্রোজেন 7% থাকে, ঠিক আছে? নেক্সট হবে ব্যাকটেরিওফজ বা ব্যাকটেরিওফজ। লেট মি ক্লিয়ার দিস স্লাইড ফার্স্ট। ব্যাকটেরিওফজ এটা কি জিনিস? ভাইরাস, ব্যাকটেরিয়াম, ফাঙ্গাস, ওকে, প্রোটোজোয়া। কি জিনিস এটা? এটা কিন্তু একটা ভাইরাস। ওকে, ব্যাকটেরিওফজ নামটা থেকে মনে হতে পারে ব্যাকটেরিয়া, কিন্তু এটার বাংলা আরেকটা নাম আছে, দ্যাট ইজ ফাজ ভাইরাস। এটাকে ফাজ ভাইরাসও বলা হয়। ওকে, এই নামটা যদি আমরা মনে রাখি, মানে জাস্ট এইটুকু যদি মনে থাকে আমাদের যে ব্যাকটেরিওফজ কে ফাজ ভাইরাসও বলা হয়, তাহলে কিন্তু আমরা এই এমসিকিউটা, এটা ডব্লিউবিসিএস এর এসেছিল, এটা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে? তো এটা একটা ভাইরাস হয়, এটা স্ট্রাকচার এরকম হয়, ছকোনার একটা মাথা থাকে। ওকে, এটা একটা তার বডি থাকে, বডির নিচে এখানে এরকম খুব ধারালো একটা সূচালো এন্ড থাকে, আর বেশ কিছু পা থাকে। ওকে, ব্যাকটেরিয়া ভাইরাস আমরা এটা ডিটেইলে স্টাডি করব। তো কোনো প্রোটোজোয়া, কোনো প্যারাসাইট কিছু ব্যাকটেরিয়ার উপরে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এ কি করে? এখানে গিয়ে বসে, এর স্কিনের উপর ফার্স্টে গিয়ে বসবে। ওকে, স্কিনের উপর গিয়ে বসবে, স্কিনের উপর গিয়ে বসে আস্তে করে নিজের যে জেনেটিক ম্যাটার সেটাকে এর ভিতরে ইনজেক্ট করে দেবে। নিজে নিজের জেনেটিক ম্যাটারকে এর ভিতরে ইনজেক্ট করে দিয়ে, সেই জেনেটিক ম্যাটার দিয়ে বা নিজের জিনগত বৈশিষ্ট্য দিয়ে এ কিন্তু এই যে প্যারাসাইট বা এই যে ব্যাকটেরিয়া আছে তার কিন্তু জেনেটিক বা জিনগত বৈশিষ্ট্যকে নষ্ট করে দেবে, এবং সেই ব্যাকটেরিয়াটাকে একদম পুরোপুরি মেরে ফেলবে। ওকে, তো দিস ইজ ফাজ ভাইরাস বা ব্যাকটেরিও ফাজ। চলো নেক্সট। ওকে, acha, antibiotic penicillin. The well-known antibiotic penicillin is obtained from the this plant group. কোন plant group থেকে এই antibiotic penicillin আমরা জানি একটা অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয়। তো এই পেনিসিলিনটা কোন যেটা হচ্ছে প্লান্ট গ্রুপ থেকে আমরা পাই। ওকে, তো কোন প্লান্ট গ্রুপ থেকে আমরা পাই? অ্যালগি, ফাঙ্গি, লিচেন আর অ্যাঞ্জিওস্পার্ম। দেখো পেনিসিলিনটা কি আবিষ্কার করেছিল, মনে আছে নামটা? আলেকজান্ডার ফ্লেমিং, তাই না? ওকে, আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে এই পেনিসিলিন আবিষ্কার করেছিল। নেক্সট এখানে অ্যালগি মানে হচ্ছে কি শৈবাল, ফাঙ্গি ছত্রাক, লিজিয়েন হচ্ছে কি একটা মিথজীবী, যেটা শৈবাল আর ছত্রাক দুটো মিলে তৈরি করে লিচেন, ঠিক আছে? দুটো মিলে কিন্তু লিচেন তৈরি করে। ওকে, সো লিচেন হচ্ছে কি একটা মিথজীবী, যেটা ছত্রাক এবং শৈবাল দুটো মিলে তৈরি করে। ওকে, দ্যাট ইজ লিচেন। চলো, তো এই যে পেনিসিলিন জিনিসটা, ঠিক আছে, এটার মধ্যে কোনটা? শৈবাল, ছত্রাক, লিচেন যেটা মিথজীবী, নাকি অ্যাঞ্জিওস্পার্ম? অ্যাঞ্জিওস্পার্ম একদম ডিফারেন্ট কনসেপশন, সপুষ্পক উদ্ভিদ যাদের হচ্ছে বীজগুলো তাদের ফলত্বক দিয়ে ঢাকা থাকে। ক্লিয়ার? তো অ্যাঞ্জিওস্পার্ম তো হবে না। নেক্সট পেনিসিলিন কোনটা তাহলে? শৈবাল, ছত্রাক, ফাঙ্গি, শৈবাল, ছত্রাক, মিথজীবী, ঠিক আছে? তো আনসার উইল বি ছত্রাক, ফাঙ্গি। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার কি ইকুইভ্যালেন্ট টু কি? ওকে, এটা হচ্ছে কি ন্যানোমিটারের সাইন, এটা হচ্ছে অ্যাংস্ট্রমের সাইন। অ্যাংস্ট্রম। ওকে,
ঠিক আছে, এটা মাইক্রোমিটার, ওকে মিলিমিটার অল ইউ নো। ঠিক আছে, চলো বলো তাহলে এটা কোনটা হবে এর মধ্যে থেকে। এক ন্যানোমিটার মানে হচ্ছে কি 1.0 অ্যাংস্ট্রম। ঠিক আছে, দেখো ন্যানোমিটার অ্যাংস্ট্রম এগুলো খুব ক্ষুদ্র একক হয়, খুব ক্ষুদ্র কিছু মাপার জন্য এই এককটা ইউজ করা হয়, যেরকম তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ মাপার জন্য এটা ইউজ হয়। এছাড়াও আহ যে কোনো অ্যাটম ইত্যাদির যদি রেডিয়াস মাপতে যাই, খুবই ক্ষুদ্র জিনিস মাইক্রোস্কোপিক, সেইগুলো মাপার জন্য কিন্তু অ্যাংস্ট্রম ন্যানোমিটার এগুলো ইউজ হয়। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। ওকে, তো সূর্যর থেকে যে এনার্জিটা বিকিরিত হয়, সূর্যর থেকে যে এনার্জিটা বিকিরিত হয় সেটা কি হয়, কিভাবে হয়? ঠিক আছে, সেটা কি নিউক্লিয়ার ফিউশন হয়, নিউক্লিয়ার ফিশন হয়, রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, না ফটো ইলেকট্রিক এফেক্ট হয়? কোনটা হয়? ঠিক আছে, কোনটা হয় একটুখানি ভাবো, তারপরে আনসার করো। জাস্ট পজ করে একবার দেখে নাও, ভিডিওটা একবার পজ করে দেখে নাও। দেখো ফিউশন ফিশন জিনিসটা কি তার আগে জানতে হবে। ফিউশন জিনিসটা কি? এমন একটা বিক্রিয়া যেখানে ফিউশন মানে ফিউজ, এইভাবে মনে রাখবে। ফিউজ মানে দুটো জিনিস একসঙ্গে জোড়া লেগে যাচ্ছে। ঠিক আছে, দুটো কম্পারেটিভলি ছোট পার্টিকেল যদি জয়েন হয় একটা বড় পার্টিকেল তৈরি করে, তাহলে সেটাকে বলবো ফিউশন। ফিশন বড় পার্টিকেল ভেঙে যদি দুটো ছোট ছোট কম্পারেটিভলি ছোট পার্টিকেল তৈরি করে, সেটাকে বলবো ফিশন। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ জিনিস জানো, ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা পড়ব। নেক্সট। ওকে, তো সূর্যতে যেটা হয় সেটা কি ফিউশন হয় না ফিশন হয়? ঠিক আছে, এটা নিয়ে অনেকের মনে অনেক রকম দ্বন্দ্ব দ্বিধা থাকে, তো সেটা আজকে একটুখানি ওভারকাম করার চেষ্টা করি। ওকে, চলো। তো ফিউশন যেটা হয় সেটা কিন্তু একটা অতিরিক্ত চাপে, অতিরিক্ত চাপে, অতিরিক্ত তাপের প্রভাবে এই রিয়াকশন বা এই যে প্রক্রিয়াটা পুরোপুরি হয়। ঠিক আছে, ফিউশন যেখানে হচ্ছে দুটো দুটো কম্পারেটিভলি ছোট অণু যুক্ত হয়ে একটা বড় অণুতে কনভার্ট হয়। ঠিক আছে, ওকে। আর ফিশনে কি হয় না, বড় অণুটা ভেঙে ছোট ছোট অণুতে কনভার্ট হয়ে যায়। ওকে, ক্লিয়ার? মাল্টিপল হতে পারে এটা। ওকে, ফিশন রিঅ্যাকশন যেটা হয় সেটা কিন্তু বেশি রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স তৈরি করে ফিশনটা। ওকে, আচ্ছা, ফিউশনে যে এনার্জিটা এমিট হয়, ওকে, ফিউশনে যে এনার্জিটা এমিট হয় সেটা আনকন্ট্রোলেবল হয়। ওকে, তো এই কারণে এইটা কিন্তু স্থানে হয় ফিউশনটা। আর এইখানে যে এনার্জিটা উৎপন্ন হয় সেটা কিন্তু বিভৎস প্রচুর পরিমাণে হয়, এবং সেটাকে কিন্তু কন্ট্রোল করা যায় না, আয়ত্তে আনা যায় না। ওয়্যারাস ফিশনেরটা কিন্তু অনেকটাই কন্ট্রোল অ্যাটমসফিয়ারে করা যায়, যেটা আমাদের রিঅ্যাক্টর গুলোতে ইউজ করা হয়। ঠিক আছে, ওকে, চলো। Fission is used in nuclear power reactors since it can be controlled, while fusion is not utilized to produce power since the reaction is not easily controlled and is expensive to create the needed conditions for a fusion reaction. Okay, তো এটাই আমি যেটা বললাম সেটাই এখানে লেখা আছে, যে ফিউশনের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং সেই শক্তির যে জেনারেশনটা, যে শক্তি যে উৎপন্ন হওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু আনকন্ট্রোলেবল হয়, সেটাকে কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, whereas ফিউশন যদি দেখি তাহলে সেটাকে কিন্তু অনেকভাবেই কন্ট্রোল করা যায়। তো সুতরাং নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরে যেটা হয় সেটা কিন্তু মূলত ফিশনই হয়। ওকে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি হাইড্রোজেন আইসোটোপ আর ইউজড অ্যাজ ফুয়েল ইন এক্সপেরিমেন্টাল প্ল্যান্টস। ঠিক আছে, আর এখানে কিন্তু ইউরেনিয়াম ইজ ওয়ান অফ দি প্রাইমারি ফুয়েলস ইন দি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, ইউরেনিয়াম ইউজ করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। ওকে, প্রাইমারি ফুয়েল হিসেবে
ঠিক আছে। আর হাইড্রোজেন আইসোটোপ কিন্তু ইউজ করা হয় এক্সপেরিমেন্টাল বেসিসে। হাইড্রোজেন যে আইসোটোপ, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যেটা হয় দ্যাট ইজ নাথিং বাট ফিউশন। ওকে, আর ইউরেনিয়াম যেটা করে দ্যাট ইজ নাথিং বাট ফিউশন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রোজেন কি ইউজ করে ফিউশন করতে পারি, কিন্তু জেনারেলি যেটা আমি সেই জন্য সচরাচরের কথাটা ইউজ করলাম, জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলোতে কিন্তু আমরা ফিশন রিঅ্যাকশন কে কাজে লাগাই। ক্লিয়ার? তাহলে আবার চলে যাব এখানে, আমি একটুখানি ক্লিয়ার করে দিই। ওকে, চলো। আচ্ছা, the energy radiated from by the sun is because of, এনার্জি যেটা সূর্য থেকে রেডিয়েট হয় সেটা কিসের জন্য হয়? ফিউশন থেকে হয় না ফিশন থেকে হয়? ওকে, সেটা কিসের থেকে হয় আমরা এখনই জানলাম, দ্যাট ইজ ফিউশন। ক্লিয়ার? চল, which among the following is called a laughing gas? লাফিং গ্যাস কাকে বলা হয়? লাফিং গ্যাস কে? ওকে, লাফিং গ্যাস কে? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন না নাইট্রোজেন পেন্টা অক্সাইড? ওকে, চলো, এইটার আরেকটা নাম ডি নাইট্রোজেন মনোক্সাইডও হয়, N2O হয়, যেখানে দুটো নাইট্রোজেন আর একটা অক্সিজেন মিলে এই মলিকিউলটা তৈরি করে। দিস ইজ নোন অ্যাজ আওয়ার লাফিং গ্যাস। ঠিক আছে, চলো, নেক্সট হচ্ছে কি আমাদের ডিএনএ। ডিএনএ এর পিরিমিডিন বেস কি? কোনটা এর মধ্যে থেকে কোন পেয়ারটা হচ্ছে কি পিরিমিডিন বেস? ঠিক আছে, চলো, একটু এক মিনিট একটুখানি দেখে নাও তোমরা কোনটা হবে। ওকে, ওকে, তো দেখো একটু এটা জানার আগে আমাদের বেসিকটা একটুখানি ক্লিয়ার করা দরকার আছে ডিএনএ সম্পর্কিত। তো ডিএনএ আমরা যদি দেখি এরকম হেলিক্সে থাকে, তাই না? ওকে, ডাবল হেলিক্স, তাই না? ডাবল হেলিক্স বলা হয়। এভাবে পেঁচানো 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 পুরো একটা 3D মডেল থাকে এরকম, তাই না? ডিএনএ। ওকে, ওকে, তো আর ডিএনএ তে যেটা হয় মেনলি, এটার নাম ডিএনএ। ডিএনএ এর ফুল ফর্মটা আগে ভাবো। ডিএনএ এর ফুল ফর্মটা কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, তাই তো? ওকে, তো এইখানে এটার নামটা এরকম কেন? ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে এখানে। ওকে, এখান থেকেই তুমি সুগারের নেমটা পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ ডিঅক্সি রাইবোজ শর্করা। ঠিক আছে, আর নিউক্লিক অ্যাসিড কেন? নিউক্লিক অ্যাসিডের স্ট্র্যান্ড থাকে দুটো, দিস ওয়ান, ঠিক আছে। তো এইখানে ডিএনএ আমরা যদি দেখি, তো এই টোটাল এই যে সুগার যেটা আছে রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, ওকে, তার তার সঙ্গে কিন্তু একটা বেস বা ক্ষার যুক্ত থাকে, সেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস হয়। ঠিক আছে, ওকে, আর তার সঙ্গে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, ব্যাস। এইটা হলেই কিন্তু ডিএনএ এর ইউনিটটা তৈরি হয়ে যায়। তারপর একটা একটা করে সুগার যোগ হতে 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 আস্তে 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 এই স্ট্রাকচারটা রিপিটেশন হতে 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 এইভাবে কিন্তু আমাদের ডিএনএ তৈরি হয়ে যায়। ক্লিয়ার হলো জিনিসটা? দেখো কি বললাম, একটা রাইবোজ সুগার থাকবে, ডিঅক্সি রাইবোজ সুগার, ওকে, তার ফসফেট একটা গ্রুপের সঙ্গে লিংক থাকবে, আর তার একটা নাইট্রোজেন বেস থাকবে, ওকে। এটা হয়ে গেল ইউনিট। এবার এটারই বারবার রিপিটেশন হবে, হতে হতে কিন্তু আমরা ডিএনএ স্ট্রাকচারটা পেয়ে যাবো। ক্লিয়ার? ক্লিয়ার দিস স্লাইড? ওকে, ঠিক আছে। তো এখানে কিন্তু ডিএনএ তে যেটা আছে দ্যাট ইজ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে, ডিএনএ এর ফুল ফর্ম, ওকে, একটুখানি মাথায় রেখো এটা, এটাও কিন্তু এমসিকিউ তে আসতে পারে।
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ তে কি শর্করা থাকে। তো সুতরাং তুমি কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি এটা বলে ফেলতে পারবে ডিঅক্সিরাইবোজ শর্করা, যেহেতু তুমি এখন জানতে পেরে গেলে যে টোটাল ডিএনএ স্ট্রাকচারটা কিরকম করে হয়, ঠিক আছে। তো ডিঅক্সিরাইবোজ শর্করা কিন্তু এখানে থাকে, এটা একটুখানি মাথায় রেখো। তুমি কিন্তু এমসিকিউ যখনই পড়বে না তখনই একটুখানি একটা জিনিস একটুখানি মাথায় রাখার চেষ্টা করবে, দ্যাট ইজ আমরা এমসিকিউটা অবশ্যই মুখস্থ করতে হবে, কিন্তু একটু স্মার্ট ওয়েতে মুখস্থ করতে হবে, ঠিক আছে। সবকিছু ওরকম ভাবে মুখস্থ করার চেষ্টা করো না, মানে যে পেলাম আর সঙ্গে সঙ্গে দেখিয়ে মুখস্থ করার না। একটুখানি বোঝার চেষ্টা করো বিষয়টা কি করে আসছে, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে তুমি অনেক এমসিকিউ কিন্তু অনেক কম টাইমের মধ্যে কিন্তু মনে রাখতে পারছো। আর এমসিকিউ রিলেটেড যে প্রবলেমটা হয় আমি তোমাকে বলেইছি যে তুমি টার্গেট নিতে পারো যে প্রত্যেক দিন 10টা করে এমসিকিউ তুমি করবে। at the end of 1 month, ফার্স্ট মান্থের শেষে গিয়ে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমি 300টা এমসিকিউ করে ফেলেছি। সেকেন্ড মান্থে গিয়েও তুমি সেই একই স্ট্র্যাটেজি নিলে এবং সেখানেও গিয়ে তুমি আবার নেক্সট 300টা নতুন এমসিকিউ তুমি মুখস্থ করে ফেললে, ওকে। তো সেকেন্ড মান্থের শেষে গিয়ে দেখবে যে 600টা টোটাল এমসিকিউ তোমার হয়েছে, কিন্তু ফার্স্ট যে এমসিকিউ তুমি করেছিলে বা ফার্স্ট 10টা যে এমসিকিউ তুমি করেছিলে তার মধ্যে অনেকগুলোই কিন্তু তোমার মনে নেই, ঠিক আছে। তো এরকম করে লাভ নেই কোনো যে যেটা তুমি মনে রাখতে পারছো না, তার থেকে তুমি স্মার্টলি পড়ার চেষ্টা করো। এমসিকিউ যখনই পড়ছো তো তখনই এটাকে দুটো জিনিস করতে পারে, একটা একটু ব্যাকগ্রাউন্ডটা এটা জেনে নাও, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি এর সম্বন্ধিত যে ইনফরমেশন সেটা অন্য কোন ইনফরমেশন সেটার সঙ্গে তুমি জানো, রিলেটেড কি ইনফরমেশন জানো সেটাকে কানেক্ট করার চেষ্টা করো, ওকে। আর এই পুরো জিনিসটা খুব ভালো হয় তুমি যদি একটা সেপারেট নোট কপিতে নোট করে রাখতে পারো, আর সেটাকে যদি একটা সার্টেন ইন্টারভ্যাল গ্যাপে গ্যাপে তুমি যদি সেটাকে রিভাইজ করতে পারো, ওকে। অন্তত পক্ষে সপ্তাহে একটা করে দিন রাখো যেদিনকে তুমি কিচ্ছু করবে না, শুধু যে যা সারা সপ্তাহে যা পড়েছো সেটাকে রিভাইজ করবে। রিভাইজ কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তো রিভাইজ কিন্তু রিভিশন ইজ মাস্ট, ঠিক আছে। তো রিভাইজ কিন্তু করতে হবে বারবার করে, ঠিক আছে, in order to memorize all the things. চলো নেক্সট নেক্সট আমাদের এটাই বলছিলাম যে ডিএনএ এর ফুল ফর্মটা কিন্তু মনে রাখতে হবে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ওকে। আর ডিএনএ এটা হয়ে গেল ডিএনএ। আর ডিএনএ এর এখানে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকছে। এটা একটা হেরিডিটারি ম্যাটার, যেটা আমরা জানি যে জিনগত একটা বৈশিষ্ট্য, যেটা বংশানুক্রমে কিন্তু এক মানুষ থেকে অন্য মানুষের দেহে কিন্তু আহ পরিবর্তন, মানে এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে কিন্তু বংশানুক্রমে কিন্তু সেটা আহ আহ, সংবাহিত পরিবাহী মানে ট্রান্সফর্ম হয়, ওকে। অলরাইট। তো চলো এরপরে হচ্ছে যায় অ্যাকচুয়ালি জেনারেশন ওয়াইজ যায়, বংশানুক্রমে যায়। নেক্সট, আচ্ছা, ডিএনএ তে এই যে কোড গুলো দেখছি না, এ জি টি সি, ওকে। তো এইগুলো হচ্ছে গিয়ে এগুলো এক একটা নাইট্রোজেন বেস। আমি তোমাদেরকে বললাম যে এই যে রাইবোজ পেন্টি সুগারটা থাকে, ঠিক আছে, এইখানে কিন্তু একটা ফসফেট গ্রুপ থাকে, তার সঙ্গে এদিকে কিন্তু একটা নাইট্রোজেন বেস থাকে, ওকে। তো এই নাইট্রোজেন বেসটার মধ্যে এই ধরনের নাইট্রোজেন বেস গুলো ডিএনএ তে থাকে, ACGT, ওকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এন্ড থায়ামিন, ঠিক আছে, ওকে। এর মধ্যে এই যে দুটো গ্রুপ AG, ওকে, এইগুলোকে পিউরিন বলা হয়, পিউরিন, AG, ওকে। আর CT বা TC এগুলোকে কিন্তু বলা হয় পিরিমিডিন, ঠিক আছে। পিউরিন আর পিরিমিডিন, আশা করছি কনসেপশনটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। নেক্সট চলো, পিউরিন আর পিরিমিডিন, ঠিক আছে, এরা কিন্তু ইন্টার কানেকশন হয় এদের মধ্যে, আর একটা করে এই যে ডিএনএ এর একটা করে কিন্তু দাঁড় বা একটা করে কিন্তু সিঁড়ি বা একটা করে এই যে স্ট্র্যান্ড গুলো তৈরি হয়, ক্লিয়ার, ওকে। ঠিক আছে, যে কোনো একটা পিউরিন বেস থাকে তার সঙ্গে এদিকে একটা পিরিমিডিন বেস থাকে, অল্টারনেটিভলি হয় ATGC, মানে ATGC। যদি এখানে এ থাকে তাহলে এখানে টি হবে, এখানে যদি জি থাকে তাহলে এখানে সি হবে, এখানে যদি সি থাকে তাহলে এদিকে জি হবে, এদিকে যদি টি থাকে তাহলে এদিকে এ হবে, ওকে। এ সবসময় টি এর সঙ্গে কানেক্টেড থাকবে, ওকে। এ সবসময় টি এর সঙ্গে কানেক্টেড থাকবে, জি সবসময় সি এর সঙ্গে কানেক্টেড থাকবে, ক্লিয়ার। বন্ড যখনই করতে হবে তখনই এ টি এর সঙ্গে, জি সি এর সঙ্গে করবে, ওকে। অ্যাড জিসি হবে, বন্ড হলেই সেটা অ্যাড জিসি হবে, কোথায়,
অ্যাট জিসি, কোথায় দেখা করব? অ্যাট জিসি তে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে বন্ড হলেই অ্যাট জিসি এই ফরম্যাটে হবে, ঠিক আছে? আর পিউরিন বেস হবে অল্টারনেটিভলি এজি টিসি, রাইট? পিউরিন বেস হচ্ছে গিয়ে এজি, পিরিমিডিন হচ্ছে গিয়ে টিসি বা সিটি, যে কোনো একটা। তো সেটা হয়ে গেল পিরিমিডিন, ঠিক আছে? তো এখানে কোয়েশ্চেন কি আছে? পিরিমিডিন বেস। এবার দেখো আমি বলেছি বন্ড হবে অ্যাট জিসি তে, আর কারা কারা ভাই বোন? এজি টিসি, তাই না? এরা এক গ্রুপের, পিউরিন, ওকে? আর এটা পিরিমিডিন, তাই না? ক্লিয়ার? ওকে, তো থায়ামিন এন্ড সাইটোসিন, ঠিক আছে? চলো, তো আনসার হয়ে গেল আমাদের থায়ামিন এন্ড সাইটোসিন। ক্লিয়ার? চলো এগোই নেক্সট। আচ্ছা দেখো, বাচ্চাদের মধ্যে যদি প্রোটিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে কোন রোগটা হতে পারে? The disease caused by deficiency of protein in children is called pellagra, marasmus, beriberi, rickets। কোনটা হবে ভেবে নিয়েছো আশা করছি। তো এটা হচ্ছে গিয়ে দেখো এইগুলো কিন্তু আমরা ভিটামিন চ্যাপ্টারটায় পড়েছিলাম, খুব ভালো করে ভিটামিন ভিডিওটা আরেকবার দেখে নিও। ডি কমপ্লেক্সে, বি কমপ্লেক্সে এই রোগগুলো কিন্তু হয়, ওকে? ম্যারাসমাসের নাম কিন্তু আমরা পড়িনি, ওকে? তো সেটা কিন্তু প্রোটিনের ডেফিসিয়েন্সিতে বাচ্চাদের মধ্যে হয় ম্যারাসমাস, ওকে? নেক্সট, রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এর যদি সর্বোৎকৃষ্ট যদি উৎস বলতে হয় তাহলে সেটা নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটা? আলু, দুধ, স্পিনাচ মানে পালং শাক, ওকে? আর কড লিভার অয়েল, কোনটা? কড লিভার অয়েলকে বাংলায় কড লিভার অয়েলই বলা হয়, তেল বলা যেতে পারে। নেক্সট চলো, তাহলে কোনটা হবে? আলু, দুধ, পালং শাক না কড লিভার, কোনটা? তো আনসার আশা করছি ভেবে নিয়েছো। আমরা দেখো গতদিন ভিটামিনের কিন্তু চার্ট পড়েছি, ওখানে কিন্তু সব দেওয়া আছে, একবার গিয়ে ভিটামিন ক্লাসটা করে নিও। তাহলে কিন্তু এমসিকিউ যদি ভিটামিন রিলেটেড যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে আই ক্যান গ্যারান্টি ওখান থেকে ওর বাইরে কোনো কোয়েশ্চেন তোমরা পাবে না। তার সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু কিছু বেসিক এমসিকিউ এইখানেও অ্যাড করে রেখেছি যাতে তোমরা শুধু কনসেপশনের ক্লাসগুলো করে আউট না হয়ে যাও, যাতে করে এমসিকিউটা একটা প্র্যাকটিসের মধ্যে থাকে তোমাদের, ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি একেবারেই সেটাকে অস্বীকার করছি না, তবে তার সঙ্গে কিছু বেসিক কনসেপশন থাকাও কিন্তু দরকার, ঠিক আছে? চলো, তাহলে রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি, দ্যাট ইজ নাথিং বাট কড লিভার অয়েল, ঠিক আছে? যে কোনো লিভার থাকলেই সেখানে কিন্তু ভিটামিনের পরিমাণ খুব বেশি থাকে, যে কোনো লিভারে, ওকে? সেটা কিন্তু পোল্ট্রি লিভারও হতে পারে, একই ব্যাপার, ঠিক আছে? তো যে কোনো লিভারে কিন্তু ভিটামিন মিনারেলসটা বেশি, খুব বেশি পরিমাণে থাকে। চলো, পটেটোতে আমরা জানি মেজর সোর্স কি থাকে? স্টার্চ থাকে, তাই না? আমরা দেখেছি মৃৎগত কাণ্ড, ওটা একটা অ্যাকচুয়ালি মৃৎগত কাণ্ড মানে কি? গাছ যেটা হচ্ছে ভবিষ্যতের জন্য খাদ্যটাকে সঞ্চয় করে রাখে, তাই না? গাছ গাছ যেটা উৎপন্ন করে দ্যাট ইজ গ্লুকোজ, গ্লুকোজটাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার জন্য ওটাকে আরেকটু জটিল ফর্মে, জটিল রূপে সেটাকে সঞ্চয় করে রাখে, সেই রূপটার নাম কি? সেই রূপটার নাম হচ্ছে গিয়ে স্টার্চ। ক্লিয়ার? চলো, আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে দ্যাট ইজ মিল্ক, ওকে? মিল্ক, মিল্ক অবশ্যই ভিটামিন ডি খুব বেশি পরিমাণে নয়। স্পিনাচ, পালং শাকের কিন্তু খুব বেশি পরিমাণে আছে, মিল্কের সবচেয়ে বেশি পরিমাণে থাকে ক্যালসিয়াম। পালং শাকে সবচেয়ে বেশি পরিমাণে যেটা যে ভিটামিনটা থাকে দ্যাট ইজ ভিটামিন কে, ভিটামিন এও থাকে, ঠিক আছে? চল, আচ্ছা, ব্রিডিং এন্ড ম্যানেজমেন্ট অফ বিজ মানে মৌ পালন, ঠিক আছে? মৌ পালন মানে মৌমাছিদের পালন। কেন করবে কেউ মৌমাছিদের পালন? দেখো, মৌমাছিদের পালন করলে সেখান থেকে অনেক কিছু পাওয়া যাবে। কি পাওয়া যেতে পারে? মৌচাক থেকে কি কি পাই? মৌচাক থেকে আমরা কি পাই? মধু পাই, কি পাই? মোম পেতে পারি, তাই না? ওকে,
তো এইসব কারণে মৌমাছিদের প্রতিপালন করা হতে পারে, মৌচাকটাকে প্রতিপালন করা হতে পারে, ঠিক আছে। এইভাবে আর্টিফিশিয়ালি ম্যানেজ করা হয়, মৌচাকটাকে আর্টিফিশিয়ালি কিন্তু ম্যানেজ করা হয়, ঠিক আছে। কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়, সেটাকে কি বলা হয়? কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন, সেটাকে কি বলা হয়? কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালনকে কি বলা হয়? সেরিকালচার, এপিকালচার, সিলভিকালচার, পিসিকালচার, বলো। দেখো, সবকটা টার্মের সঙ্গে আমার মনে হয় পরিচিতি থাকা খুব দরকার, কারণ ডব্লিউবিসিএস এ কিন্তু বেশ কয়েকবার এই নিয়ে কোয়েশ্চেন এসছে, সেই জন্য আমি পুরো চারটা তোমাদেরকে দিয়ে দিয়েছি এখানে। ওকে, চলো। দেখো, সিলভিকালচার মানে কি? সিলভিকালচার মানে হচ্ছে গিয়ে বন জঙ্গলের যে গাছ আছে সেইগুলোকে কাল্টিভেশন করা, ঠিক আছে, দ্যাট ইজ সিলভিকালচার। হর্টিকালচার মানে কি? কৃত্রিম উপায়ে যে কনজাম্পশন বা আত্তীকরণের জন্য যে আমাদের শাক সবজি, ফল মূল বা যে বিভিন্ন অর্নামেন্টাল প্লান্টস হয় সেইগুলো উৎপন্ন করা, ঠিক আছে, সেইগুলো চাষ করা। সেরিকালচার, সেরিকালচার মানে হচ্ছে গিয়ে সিল্ক ওয়ার্ম বা গুটি পোকার লালন করা, যেটার থেকে আমাদের তৈরি হবে গুটি পোকা, ওকে, বা সিল্ক ওয়ার্ম, যেগুলো শুঁয়াপোকা যে টাইপের যেগুলো বলি, তো সেখান থেকে কিন্তু আমাদের রেশম তৈরি হবে, ওকে, রেশম মদ বলতে পারো, রেশম মদ, ঠিক আছে। নেক্সট, ভার্মিকালচার। ভার্মিকালচার মানে হচ্ছে কি আর্থওয়ার্মস বা কেঁচো। এবার কোয়েশ্চেন, কেঁচোদের আবার কেন দরকার হতে পারে? অবশ্যই দরকার হতে পারে, কারণ হচ্ছে কি কেঁচোকে কিন্তু ফার্মার্স ফ্রেন্ড বলা হয়, কৃষকের বন্ধু বলা হয়। কেন না, কেঁচো কিন্তু খুব ন্যাচারাল প্লাউইং করে দেয়। দেখো, আমরা কৃষি ক্ষেত্রে যে কোনো জমিতে হাল বা লাঙল কেন টানি? কারণ যাতে করে উপরের মাটিটা নিচে চলে যায়, নিচের মাটিটা উপরের দিকে উঠে আসে, তাই তো? তাতে করে কি হবে? তাতে করে বায়ুটা সহজে নিচের দিকে যেতে পারবে, তাই না? বায়ু চলাচলটা ভালো হবে, এরিনেশনটা ভালো হবে, বায়ু চলাচলটা অনেক ভালো হবে, ওকে। কেন বায়ু চলাচল ভালো হলে কি হবে না, যত টোটাল যে বাস্তুতন্ত্র আছে মাটির, সেখানে টোটাল অক্সিজেন পৌঁছে যাবে। অক্সিজেন পৌঁছে গেলে টোটাল ইকোসিস্টেম বাস্তুতন্ত্রটা কিন্তু অনেক বেশি সজীব থাকবে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আমরা প্লাউইং বা হাল চালানো বা লাঙল টানা যেটাকে বলি সেটা করি। তো কেঁচো কি করে? কেঁচো মাটি খুঁড়ে নিচে যায়, আবার ওঠে, আবার নিচে যায়, আবার ওঠে, ওকে। তো সেইটা আগে দেখা যেত, এখনো গ্রামের দিকটায় গেলে দেখা যায়, ঠিক আছে। এখন তো সব কংক্রিটেড হয়ে গেছে, we hardly can see any element of soil। তো অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মাটির উপরে এরকম, মাঠে গেলে দেখতে পাবে এরকম একটা সরু মতো উঁচু মতো মাটির একটা পিলার হয়েছে, বেশি উঁচু না, একটুখানি উঁচু মতো একটা পিলার মতো হয়ে গিয়েছে। তো দ্যাট ইজ দি ওয়ার্ক অফ কেঁচো, ঠিক আছে। কেঁচো কিন্তু এই নিচের মাটিকে উপরে ওঠায়, উপরে মাটিকে নিচে নিয়ে গিয়ে কি করে না, মাটির মধ্যে একটা প্রাকৃতিক নিয়মে কিন্তু এই হাল চালানোর কাজটা করে। প্রাকৃতিক নিয়মে কিন্তু বায়ুটা বা অক্সিজেনটা কিন্তু মাটির মধ্যে চলাচল করতে পারে। সেই কারণে কিন্তু কেঁচোকে প্রতিপালন করা হয়। আর এই কেঁচো প্রতিপালনের যে বিদ্যাটা, সেটাকে বলা হয় ভার্মিকালচার। ক্লিয়ার? ওকে, এবারে মৌমাছি প্রতিপালন, যেটা আমাদের কোয়েশ্চেন আছে, হানিবি কলোনিজ, ঠিক আছে, সেটাকে এপিকালচার বলা হয়, ঠিক আছে। তো মৌমাছি প্রতিপালন, যেটা আমরা বললাম যে মৌমাছি কেন প্রতিপালনের দরকার হয়, আমাদের যে তোমার মৌচাক থেকে আমরা কি পাই? মধু পাই আর মোম পাই। এগুলোর জন্য কিন্তু আমাদের এপিকালচার বা এই মৌ প্রতিপালন দরকার, ঠিক আছে। অলিরিকালচার মানে শুধু যদি ভেজিটেবল কাল্টিভেশন করি আমরা। ভিটিকালচার খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফর গ্রেপস। গ্রেপস থেকে কিসের জন্য গ্রেপস কালচার হয়? বিভিন্ন ওয়াইন আমাদের যে যেখানেই আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাই বা মেডিটেরিয়ান ক্লাইমেট দেখতে পাই, ইউরোপিয়ান কান্ট্রিজে তো অবশ্যই, এবং এছাড়াও বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো গ্রেপস কাল্টিভেশন করা হয়, ওকে। তো গ্রেপস কাল্টিভেশন থেকে কিন্তু গ্রেপস থেকে ওয়াইন মেক করা হয়। তো সেটার জন্য কিন্তু গ্রেপস কাল্টিভেশন কৃত্রিম উপায়ে প্রচুর পরিমাণে করা হয়, বেসিক্যালি যেখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু যেখানে পাওয়া যায়, শুধুমাত্র ভূমধ্যসাগরীয় অঞ্চল নয়, যেখানে যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু পাওয়া যায়।
ঠিক আছে। মেনলি আমরা যদি দেখি ইউরোপে ভূমধ্যসাগরের নিকটবর্তী এলাকা, ইটালি, গ্রিস, স্পেন, এই রিজন গুলোতে, ঠিক আছে। পমোলজি, যেখানে শুধুমাত্র ফ্রুটস এর কাল্টিভেশন আমরা করি। ফ্লোরিকালচার মানে নামটা থেকে বুঝতে পারছো, ফ্লাওয়ারিং বা অর্নামেন্টাল প্লান্ট যেখানে আমরা কাল্টিভেশন করব, ঠিক আছে। আরবোরিকালচার, যেখানে আমরা যে ইন্ডিভিজুয়াল ট্রি বা গুল্ম জাতীয় গাছ, ঠিক আছে, এইগুলোর যখন আমরা ঝোপঝাড় এইগুলোর যখন আমরা কাল্টিভেশন করব, ওকে। আর এটা খুব ইম্পর্টেন্ট, পিসি কালচার, দ্যাট ইজ রিলেটেড টু ফিশ, ঠিক আছে। ফিশকে যখন আমরা, মাছকে যখন আমরা কৃত্রিম উপায়ে চাষ করব, দ্যাট ইজ কল্ড পিসি কালচার। যেগুলো আমাদের ভেরি এবং অন্যান্য জায়গায় যেগুলো হয়, দ্যাট ইজ পিসি কালচার, ঠিক আছে। চলো, আচ্ছা, এদের মধ্যে কোনটা হচ্ছে স্কিন ডিজিজ? আগেইন বলবো, ভিটামিনের যে ক্লাসটা হয়েছে অবশ্যই করো, ওকে। ভিটামিনের ক্লাসটা অবশ্যই করো, এই ধরনের কোয়েশ্চেন খুব ইজিলি আনসার করতে পারবে। মেথড অফ এলিমিনেশনে তোমরা আনসার করে ফেলতে পারবে এই ধরনের কোয়েশ্চেন। তো এদের মধ্যে কোনটা স্কিন ডিজিজ? এই টার্মটার সঙ্গে আমরা সকলে পরিচিত, তাই না? অ্যানিমিয়া, রাইট? অ্যানিমিয়া প্রত্যেকের বাড়িতেই কারণ না কারোর আছে, তাই না? অ্যানিমিয়া টার্মটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, দ্যাট ইজ রক্তাল্পতা। রক্তাল্পতা তার মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আরবিসি রিলেটেড একটা ডিজিজ হয়, আরবিসি প্রোডাকশনটা অনেক কমে যায়। তো আমরা রক্তের চ্যাপ্টারে এটা ডিফারেন্টলি পড়বো, ঠিক আছে। অ্যানিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া, অল দিস থিংস রিলেটেড টু আরবিসি অ্যান্ড ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড রেড ব্লাড সেল যেগুলো আছে সেগুলো আমরা পড়বো। তো তার আগে তো এইটা তো অবশ্যই নয়, এটা তো স্কিন ডিজিজ নয়, এটা রক্ত রিলেটেড, তাই না? তো স্কিন ডিজিজ তো নয়। দেখো, ভিটামিনের স্লাইডটা পড়লে, ক্লাসটা করলে বুঝতে পারবে, রিকেট, অস্টিওম্যালিশিয়া এগুলো ভিটামিন ডি এর অভাবে হয়, তাই না? তাই তো। তো এইটা, এই যে রিকেট বা অস্টিওম্যালিশিয়া, এগুলো কিন্তু হাড় জনিত, ঠিক আছে। হাড় মানে বোন আর কি। তো বোন যদি বা হাড়, হাড় যদি নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বেঁকে যায়, এই রোগে, রিকেট বা অস্টিওম্যালিশিয়া, ঠিক আছে। তো মেথড অফ এলিমিনেশন যদি ইউজ করি, তাহলে কিন্তু আমরা তিনটেই কাট করতে পেরে যাচ্ছি। তার মানে অনলি অপশন লেফট পেলেগ্রা। পেলেগ্রা যদি আমরা নাও জেনে থাকি কি ডিজিজ হয়, তাহলে কিন্তু আমরা মেথড অফ এলিমিনেশনে এটা পেয়ে গেলাম, ওকে। তো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আরেকটা ট্রিক আমি বলছি, দ্যাট ইজ মেথড অফ এলিমিনেশন। মেথড অফ এলিমিনেশনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট চলো, তো এই পেলেগ্রাটা, পেলেগ্রা, পেলেগ্রাটা কিন্তু একটা স্কিন ডিজিজ হয়, ঠিক আছে। পেলেগ্রাটা একটা স্কিন ডিজিজ হয়, এটার জন্য কিন্তু স্কিনের প্রবলেম হয়, এছাড়াও ডিমেনশিয়াও হয়, যেটা স্মৃতিশক্তি লোপ পায়। এছাড়াও যেটা হয় সেটা কিন্তু এছাড়াও বিভিন্ন ডায়রিয়া, এই জাতীয় উপসর্গ কিন্তু পেলেগ্রাতে থাকে। তবে হ্যাঁ, স্কিন ডিজিজের একটা কম্পোনেন্ট কিন্তু পেলেগ্রাতে থাকে। চল, নেক্সট, পায়রিয়া। পায়রিয়া, এটা কি ডিজিজ? ওকে, এটা কিসের সঙ্গে রিলেটেড? পায়রিয়া, পায়রিয়া ভিটামিন সি এর অভাবে হয়, ঠিক আছে। এছাড়াও ওরাল হেলথ যদি বাজে, ওরাল হাইজিন বা মুখের ভিতরের যে পরিচ্ছন্নতা সেটা যদি ঠিকঠাক করে আমরা মেনটেন না করি, তাহলে কিন্তু পায়রিয়া হয়। পায়রিয়া ইজ এ ডিজিজ অফ গামস, ঠিক আছে। গামস মানে আমাদের মাড়ি সংক্রান্ত ডিজিজ, ঠিক আছে। মাড়ির থেকে কিন্তু রক্ত পড়ে। চলো, এইটা বলো, এটা আমরা ডিসকাস করেছিলাম ভিটামিনের ক্লাসে। নন ক্লটিং অফ ব্লাড ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ, কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হচ্ছে কি রক্ত জমাট বাঁধে না? কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে, ঠিক আছে। তো অপশন আনসার হবে ভিটামিন কে, ঠিক আছে। ফিলোজফার্স উল কাকে বলা হয়? ফিলোজফার্স উল খুব খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সরি। দার্শনিক উল, দার্শনিক উল কাকে বলে? দার্শনিক উল কাকে বলে?
এই কম্পাউন্ডটাকে দার্শনিক উল বলে। ঠিক আছে, তাহলে দার্শনিক উল কার কার কোনটা রিলেটেড কম্পাউন্ড? সেটা কিন্তু জিঙ্কের একটা কম্পাউন্ড বা জিঙ্ক ঘটিত একটা জিঙ্ক যুক্ত একটা যৌগ, যেটাকে আমরা দার্শনিক উল বলি। ঠিক আছে, দ্যাট ইজ ZnO। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড বলা হয় এটাকে। আচ্ছা, দেখো এটা আমরা আগের দিনের ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 1 এ করেছি। কালকে 7টার সময় একটা ডাইজেস্টিভ সিস্টেম পার্ট 2 আসবে, অবশ্যই সেটা দেখো। ফুড ইজ ডাইজেস্টেড ইন হিউম্যান বডি মেনলি খাবার যেটা সেটা ডাইজেস্টেড হয় কোথায়? মেনলি যেটা ডাইজেস্টেড হয় সেটা কিন্তু অবশ্যই আমরা দেখে নিয়েছি, ম্যাক্সিমাম পোর্শনটাই ডাইজেস্টেড হয়। কালকে আগামীকালের ক্লাসে আরো ডিটেলে দেখবো, দ্যাট ইজ স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা দেখেছিলাম ভিল্লি, মাইক্রোভিল্লি, এইগুলো সব থাকে, যেটা কিন্তু খাদ্য শোষণে অনেক ক্ষেত্রফলটা অনেকটা বাড়িয়ে দেয়। ফলে আর এমনিও ইন্টেস্টাইনের যে লেন্থটা সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 6 ফিট হয়। তো এইটা কিন্তু অনেক বড় জায়গা। ওকে, তো এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটা, সরি 6 ফিট না, 22 ফিট মতো হয়, 6 সেন্টিমিটারের অ্যারাউন্ড হয়। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেলাম। ওকে, তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি 6 মিটার অ্যারাউন্ড হচ্ছে এটা। ওকে, তো স্মল ইন্টেস্টাইন আনসার হবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বাইল ডাক্ট থেকেও কিছু সিক্রেশন হচ্ছিল, যেটা কিন্তু এখানে আসছিল, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, ডাইজেস্টিভ সিস্টেম পার্ট 2। চলো, তো এটা আনসারটা হবে স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, নেক্সট, ফসিল ফুয়েলের এক্সাম্পল কোনটা? দেখো এর জন্যই আমি রিক্যাপ করিয়েছিলাম এমসিকিউ গুলো। তো জীবাশ্ম জ্বালানি পড়াতে গিয়ে, জীবাশ্ম জ্বালানি মানে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, তাই না? আই থিঙ্ক ফার্স্ট এর এমসিকিউ বা ফার্স্ট সেকেন্ড এমসিকিউ তে ছিল এটা। ওকে, তো জীবাশ্ম জ্বালানি which one is not an example of fossil fuel? এর মধ্যে থেকে কোনটা নট? অবশ্যই খুব ইম্পর্টেন্ট, প্রচুর স্টুডেন্টের কিন্তু এটা ভুল হয়। ডাইরেক্টিভ ওয়ার্ডটা খেয়াল করো, নটটা আছে কিনা, দরকার পড়লে আন্ডারলাইন করো। কারেক্ট ইনকারেক্ট এই গুলো কিন্তু খুব ভালো মতো দেখবে, দেওয়া আছে ইনকারেক্ট, তুমি কারেক্ট ভেবে যেটা ঠিক করে গেলে, এই বেরিয়ে এসে দেখলে সেটা ভুল হয়ে গিয়েছে। ওকে, তো ডাইরেক্টিভ ওয়ার্ড গুলো খুব ভালো করে একদম নোট করো এবং পারলে আন্ডারলাইন করো। ওকে, তো দেখো জীবাশ্ম জ্বালানির কোনটা এক্সাম্পল নয়? জীবাশ্ম জ্বালানি আমি গত এমসিকিউ ক্লাসে খুব ডিটেলে আলোচনা করেছি, তোমরা দেখবে। ওকে, সেখান থেকে একদম কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম, এই সবগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি। তো মেথড অফ এলিমিনেশনে এগুলো সব বাদ চলে যাচ্ছে, তাই না? যেহেতু নট আছে, তাহলে এটা চারকোল হবে। ক্লিয়ার? চলো, ওকে, তো এইটা বলো, which one has not been correctly matched? এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করা নেই? ওকে, এদের মধ্যে কোনটা কোনটা কারেক্টলি ম্যাচ করা নেই? আমার ভিটামিনের ক্লাসটা কিন্তু করতেই হবে। ওকে, এইগুলো, এই পুরো চার্টটা কিন্তু ওখানে দেওয়া আছে, এটা আমি HW দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা দেখে দেখে করবে। ওকে, ওকে, তো সেখানে কিন্তু সব কটা নাম আমি লিখে রেখেছি, সব কটা নাম কিন্তু তোমরা লিখবে, দেখবে এবং বলবে। ওকে, তো একটুখানি ভালো করে দেখে ওটা কিন্তু করবে। ওকে, টোকুফরল কার নাম ছিল ভালো করে দেখো। ওকে, ঠিক আছে, তো ওটা কিন্তু দেখবে তোমরা। আর এখানে ডাইরেক্টিভ ওয়ার্ড অবশ্যই খেয়াল করতে হবে, নট। ঠিক আছে, ওকে, তো আমি আনসারটা এখানে তোমাদেরকে বুঝিয়েই দিয়েছি কি হবে। তো তাও তোমরা কিন্তু এটা HW হিসেবে নাও, তোমরা ওই ভিডিওটা দেখবে, তারপর এটা সলভ করবে। চলো, আচ্ছা, সেম সেম জিনিস, এইটা আমি আর বলবো না। এটা কিন্তু তোমরা, আমি এটা এক্সারসাইজ হিসেবেই রেখেছিলাম। ভিটামিনের ক্লাসটা করবে, করে কিন্তু এটা নিজেরা সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, ভিটামিন ক্লাস হয়ে গিয়েছে, সেখানে আমরা এমসিকিউ করেছি, এমসিকিউ সেশন 1 এ এমসিকিউ করেছি, আজকে অনেকগুলো ভিটামিন রিলেটেড এমসিকিউ করলাম। তো তোমরা কিন্তু এটা অবশ্যই দেখবে। ঠিক আছে, অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। আর এটার আনসার কিন্তু দেওয়া আছে ভিটামিনের ক্লাসে। চলো, ওকে, আচ্ছা, দেখো নেক্সট আমাদের যেটা আছে,
দ্যাট ইজ যে সার্কুলেশন অফ ব্লাড ইন এ হিউম্যান বডি টেকস অ্যাসিস্ট্যান্স অফ মানুষের শরীরে, ঠিক আছে, মানুষের শরীরে যে রক্তের চলাচল বা সংবহন সেইটা কিসের সাহায্যে হয়, কিসের সাহায্যে হয়? রক্তের সংবহন রক্ত চ্যাপ্টারে আমরা আরো ভালো করে করব, ঠিক আছে, কিন্তু রক্তের সংবহন সেটা কিভাবে হয়? আর্টারি, আর্টারি মানে কি বলো? আর্টারি মানে হচ্ছে গিয়ে ধমনী। ভেন মানে কি বলো? শিরা। ক্যাপিলারিজ মানে কি বলো? জালিকা। আর ডি তে আছে অল অফ দিস, ঠিক আছে। তো ধমনী, শিরা, জালিকা কোনগুলোর সাহায্যে রক্ত সংবহিত হয়? এটা খুব সিম্পল কোয়েশ্চেন, আনসার হবে অল অফ দিস। একটু বেসিকটা দেখে নি। আর্টারি কি জিনিস? আর্টারি হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের টোটাল হৃৎপিণ্ড থেকে যে বিশুদ্ধ হৃৎপিণ্ড, জানো যে হৃৎপিণ্ড একটা ছাঁকনির মতো কাজ করে, বিশুদ্ধ রক্তগুলো হৃৎপিণ্ডর মাধ্যমে পুরো শরীরে আমাদের ছড়িয়ে পড়ে, রাইট। আর যে অশুদ্ধ রক্তগুলো, ঠিক আছে, অপেক্ষাকৃত কম অক্সিজেন যুক্ত, বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্ত, অশুদ্ধ রক্ত, সেইগুলো কিন্তু হৃৎপিণ্ড থেকে ছেঁকে বাইরে কিন্তু বেরিয়ে যায়, রাইট। ওকে, বিশুদ্ধ রক্ত মানে কি? বেশি অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে। বিশুদ্ধ রক্তে যে কার্বন ডাই অক্সাইড থাকে না তা নয়, কার্বন ডাই অক্সাইডও থাকে কিন্তু পরিমাণে কম, ঠিক আছে। আর অশুদ্ধ রক্ত মানে কম অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেনের পরিমাণ যে একদম নীল তা কিন্তু আমরা বলতে পারি না। অশুদ্ধ রক্ত মানে অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। ক্লিয়ার? বিশুদ্ধ রক্ত হার্টের থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। ধমনী একটা নালী যার মাধ্যমে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিরা আবার একটা নালী যার মাধ্যমে অশুদ্ধ রক্ত, ঠিক আছে, হৃৎপিণ্ড থেকে বাইরে বেরিয়ে যায় দেহে। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? আর ধমনী আর শিরা কে কানেক্ট করে, দেখো এখানে আমি এই ছবি অ্যাড করেছিলাম কিন্তু কোনো কারণবশত এখানে ছবিটা আসতে পারেনি। আমি এটা যখন পিডিএফটা আপলোড করবো তখন সব কটার ছবি তোমরা পেয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি পড়তেও অনেক সুবিধা হবে, তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে। আচ্ছা, তো এখানে কালকের ভিজুয়ালাইজেশন থেকে মনে পড়লো গতকালের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ডাইজেস্টিভ সিস্টেমের উপরে, সেখানে কিন্তু টোটাল একটা ভিজুয়াল এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি আমি। সেইখানে কিন্তু ভিডিও ওখানে ইনক্লুড করা আছে যাতে করে তোমরা খুব সহজে সেটাকে মনে রাখতে পারো। আর আগামীকালেরও ভিডিওটা হবে যেটা ডাইজেস্টিভ সিস্টেমের উপরে হবে, সেটাও কিন্তু তোমরা খুব সহজে যাতে মনে রাখতে পারো, আমি কিন্তু সেখানে অ্যানিমেশন অ্যাড করব। ওকে, চলো আগামীকাল 7টার সময়। ওকে, চলো। তো এই শিরা ধমনী গুলো কিন্তু একটা জায়গায় মিট করে, সেটা হচ্ছে শিরাগুলো সরু হতে হতে জালিকা আকার নেয়, ধমনী গুলো সরু হতে হতে জালিকা আকার নেয়, এইভাবে জালের মতো একটা জায়গায় তারা মিট করে, এই জায়গাটাকে বলা হয় রক্ত জালিকা। ক্লিয়ার? রক্ত জালিকা। তাহলে শিরা কিন্তু বিশুদ্ধ রক্ত পরিবহন করে না, শিরা সবসময় অশুদ্ধ রক্ত, অপেক্ষাকৃত বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত, কম অক্সিজেন যুক্ত রক্ত সংবহন করে। আর ধমনী সবসময় বেশি অক্সিজেন যুক্ত, কম কার্বন ডাই অক্সাইড যুক্ত বিশুদ্ধ রক্ত সংবহন করে, ঠিক আছে। সেই কারণে ধমনী কিন্তু লালচে টাইপের দেখতে হয় আর শিরা কিন্তু নীল টাইপের দেখতে হয়, ঠিক আছে। শিরা আমাদের দেহের স্কিনের অনেক উপরের দিকে থাকে, আর মানে স্কিনের একদম নিচের দিকে থাকে, অনেক উপরের দিকে থাকে আমাদের শরীরে, আর ধমনী কিন্তু ভিতরের দিকে থাকে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ধমনীর যে প্রাচীরটা হয় সেটা কিন্তু অনেক পুরু হয়, ঠিক আছে। আর শিরার কিন্তু প্রাচীরটা অনেক সরু হয়, তার মানে বুঝতে পারছো রক্তচাপ কার মধ্যে বেশি হবে? ধরো এটা ধমনীর প্রাচীর, এটা ডাইসেকশন প্রস্থচ্ছেদ এতটা হচ্ছে গিয়ে পুরু, তার মানে এইটুকু জায়গা পাবে ব্লাড ফ্লো করার জন্য। আর শিরা যদি হয়, শিরাটার কিন্তু প্রাচীরটা এত বড়, তার মানে এতটা জায়গা পাবে সে ব্লাড ফ্লো করার জন্য, তাই না? রাইট? তো এ কিন্তু প্রাচীরে চাপ বেশি দেবে, ধমনীতে প্রাচীরে রক্তের চাপ বেশি হবে, আর শিরার প্রাচীরে কিন্তু রক্তের চাপ অপেক্ষাকৃত অনেক কম হবে। ক্লিয়ার? চলো, তো এখানে কিন্তু আনসার সবকটাই হবে, সবকটা দিয়েই কিন্তু রক্ত সংবাহিত হয় দেহের মধ্যে। নেক্সট,
স্টাডি রিলেটেড টু ইনসেক্টের যে স্টাডি বা পোকামাকড়ের যে স্টাডি সেটাকে কি বলা হয়? এন্টোমোলজি, মাইকোলজি, সাইটোলজি, নান অফ দিস। পোকামাকড়ের যে স্টাডি সেটাকে কিন্তু এন্টোমোলজি বলা হয়। ওকে, মাইকোলজি কিন্তু ছত্রাকের স্টাডিকে কিন্তু মাইকোলজি বলা হয়। সাইটোলজি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সেলের স্টাডিকে, সাইটো থেকে বুঝতে পারছো সেল রিলেটেড, তো সেখানে কিন্তু স্টাডি করা হয়। আর হিস্টোলজি তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ, বডির সঙ্গে রিলেটেড টিস্যু যে স্টাডি সেটা কিন্তু হিস্টোলজি। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস এর ইংলিশ পোর্শনে কিন্তু জিজ্ঞেস করে, তো তোমরা একটুখানি মাথায় রাখার চেষ্টা করো। ওকে, দেখো গ্রাফাইট ইজ অ্যান অ্যালোট্রফিক ফর্ম অফ, গ্রাফাইট কার অ্যালোট্রফ বা কার রূপভেদ? সালফার, কার্বন, জিঙ্ক বা নান অফ দিস। কার রূপভেদ গ্রাফাইট? গ্রাফাইট কিন্তু কার্বনের রূপভেদ। ক্লিয়ার? ওকে, হাইগ্রোমিটার নেক্সট যেটা কোয়েশ্চেন, দ্যাট ইজ হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার কিসের জন্য ইউজ করা হয়? হাইগ্রোমিটার কিসের জন্য ইউজ করা হয়? হাইগ্রোমিটার যেটা ইউজ করা হয়, হাইগ্রো কথাটার থেকে বোঝা যাওয়া উচিত, এমসিকিউ যখনই সলভ করবে খুব গুরুত্বপূর্ণ। তোমরা সব সময় যে সব এমসিকিউর উত্তর তোমরা জানবে তা কিন্তু নয়, ঠিক আছে? এক্সাম হলে গিয়ে এমসিকিউ একটা নাই পারতে পারো, তার জন্য কিন্তু পাজল হওয়ার কোনো দরকার নেই। কারণ তোমার জন্য কোয়েশ্চেন টাফ হয়েছে মানে কিন্তু বাকি আরো যত ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে সকলের জন্য টাফ হয়েছে, একা তোমার জন্য টাফ হয়নি, রাইট? তো একদম ঘাবড়াবে না পরীক্ষা হলে গিয়ে। পরীক্ষা হলে গিয়ে যেটা করার চেষ্টা করবে, একটু কানেক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? কোন এমসিকিউ তুমি নাই পারতে পারো, ইট ইজ কোয়াইট অবভিয়াস যে তোমার নাই আসতে পারে বা না মনে পড়তে পারে, ঠিক আছে? খুব কমন জিনিস, পড়লে ভুলে যাবে, ওকে, না পড়লে মনে পড়বে না, এটা খুবই কমন জিনিস। তো হাইগ্রোমিটার নামটা থেকে একটু কানেক্ট করার চেষ্টা করো, হাইগ্রোমিটার একটু লজিক লাগানোর চেষ্টা করো, আর তার সঙ্গে মেথড অফ এলিমিনেশন তো অবশ্যই আছে। মেথড অফ এলিমিনেশন বিগত বেশ কিছু এমসিকিউ আমরা দেখেছি, আমি বলে দিয়েছি কিভাবে মেথড অফ এলিমিনেশন কাজে লাগাতে হয়। এবার দেখো একটুখানি লজিক খাটানোর চেষ্টা করো, লজিক্যালি একটু রিজনিং করে ব্যাপারটাকে ঠিক করার চেষ্টা করো। হাইগ্রোমিটার, হাইগ্রো কথাটা কিন্তু জলের সঙ্গে যুক্ত, তাই না? আমরা হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার পড়েছিলাম যখন ডাস্ট পড়েছিলাম অ্যাটমসফিয়ারে। হাইগ্রোস্কোপিক মানে জলাকর্ষী, রাইট? তো অবশ্যই হাইগ্রো মানে হচ্ছে গিয়ে জল, হাইগ্রো মানে জল, তো জলকে মাপা হচ্ছে, তো অবভিয়াসলি জলকে যদি মাপা হয় তো দ্যাট ইজ রিলেটেড টু আর্দ্রতা। অ্যাটমসফিয়ারে জলের আর কি কম্পোনেন্ট আছে? জলীয় বাষ্প, জলীয় বাষ্পতে কি হয়? আর্দ্রতা, তাই না? তো দ্যাট ইজ সামহাউ রিলেটেড টু হিউমিডিটি, ঠিক আছে? এখন যেহেতু এই এমসিকিউটা আমরা করে ফেলেছি, তো সুতরাং রিলেটিভ হিউমিডিটি কনসেপশনটা কি সেটাও একবার কিন্তু আমাদের কুইকলি দেখে নিতে হবে। ওকে, ঠিক আছে? তো percentage of the moisture present in the atmosphere as compared to this full capacity at the given temperature is known as the relative humidity, ঠিক আছে? তো relative humidity কি জিনিসটা? দেখো একটা অ্যাটমসফিয়ারের একটা সার্টেন জায়গা তুমি নিলে, ঠিক আছে? এই সার্টেন ধরো এই ক্ষেত্রফলটা নিলে, এই ক্ষেত্রফলের মধ্যে যতটা ম্যাক্সিমাম পরিমাণ জল থাকার কথা বা জলীয় বাষ্প থাকার কথা বা আর্দ্রতা থাকার কথা, ঠিক আছে, এবং যতটা থাকে, যতটা ম্যাক্সিমাম আটতে পারে আর যতটা থাকে, ঠিক আছে, সেটার যদি একটা রেশিও নিই, ওকে, সেটার যদি একটা রেশিও নিই, তার যদি পার্সেন্টেজ বার করি, তাহলে সেটাই হবে আমাদের রিলেটিভ হিউমিডিটি। এখানে ফর্মুলাটাও দেওয়া আছে, ক্লিয়ার হলো জিনিসটা? একটা সার্টেন অ্যামাউন্টের জায়গায় একটা সার্টেন টেম্পারেচারের মধ্যে যতটা পরিমাণ আমাদের জলীয় বাষ্প থাকতে পারে, ওকে, এবং যতটা থাকে, যতটা থাকতে পারে আর যতটা থাকে অ্যাকচুয়ালি প্রেজেন্টলি যতটা থাকে বা প্র্যাকটিক্যালি যতটা থাকে, সেই দুটো রেশিও করে সেটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ আওয়ার রিলেটিভ হিউমিডিটি। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই অবধি, ঠিক আছে? আশা করি অনেকগুলো এমসিকিউ করলাম, ডিফারেন্ট ধরনের এমসিকিউ করলাম। আমি তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু টিপসও দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে এমসিকিউ গুলো সলভ করতে হয়, ঠিক আছে? কিভাবে কোনোভাবে পেশেন্স না হারিয়ে কিভাবে ইন্টারকানেকশন গুলো করতে হয়, মেথড অফ এলিমিনেশন মাথায় রাখবে,
আর লজিক্যাল রিজনিংটা করার চেষ্টা করবে। আর তার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা এমসিকিউ এরই কিছু কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার জন্য, যাতে করে তুমি শুধুমাত্র মুখস্থ সেগুলোকে মুখস্থ না করে যাও, সেগুলোকে একটুখানি মেমোরাইজ করতে তোমার সুবিধা হয়, যাতে তুমি ইন্টার কানেকশনটা ভালো করে করতে পারো। স্লাইড যখন আপলোড করবো প্রচুর ছবি এর মধ্যে থাকবে, আমি স্লাইডটা আপলোড করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই আরেকবার আমি আড্ডার বিষয়টা বলে দিই তোমাদেরকে। আড্ডাতে কিন্তু একটা বিশাল সেল চলছে, এখানে ফ্ল্যাশ সেল চলছে, ঠিক আছে? আজকে এটা আছে, মাঝে মাঝে পাওয়া যায় এটা। তো প্রচুর ডিসকাউন্ট তোমরা পাবে। তো সুতরাং যদি খুব কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে চাও, ওকে, একটা গাইডেন্সে থেকে এক্সপার্টাইজ গাইডেন্সে থেকে প্লাস মক টেস্টের ফ্যাসিলিটিও যদি নিতে চাও, তাহলে কিন্তু ইওর ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন কিন্তু আড্ডা, ঠিক আছে? খুবই রিলায়েবল সোর্স। তো তোমরা কিন্তু চোখ বন্ধ করে, এবং যে পরিমাণটা দেওয়া আছে টাকা সেটাও খুব নমিনাল, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা তোমরা এখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো কারোর যদি মাথায় একটুও চিন্তা ভাবনা থাকে যে কোথাও অ্যাডমিশন নেবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো, তো অবভিয়াসলি চোখ বন্ধ করে এখানে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? ইউ উইল বি বেনিফিটেড। তার সঙ্গে তুমি কিন্তু 3 মান্থের এক্সটেন্ডেড ভ্যালিডিটিও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? মানে একদম সোনে পে সুহাগা অফার। ওকে, তো চলো, এইভাবে আমরা আমাদের ওয়াইটি সেশনস গুলো করছি। আর তার সঙ্গে সঙ্গে পেড ক্লাসে তুমি কিন্তু অবভিয়াসলি অনেক বেশি অ্যাডিশনাল ম্যাটেরিয়াল প্লাস মক টেস্টের ফ্যাসিলিটি, অনেক বেশি অ্যাডিশনাল গাইডেন্স, 24/7 গাইডেন্স কিন্তু পেয়ে যাবে আড্ডা থেকে। তো অবশ্যই তোমাদের অ্যাডমিশন নেওয়ার হলে আজকের মধ্যে নিয়ে ফেলো, তো ডিসকাউন্টটা বেশি পেয়ে যাবে। ওকে, তো আজকে এখানে এন্ড করছি ক্লাস। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, কি কি আরো তোমরা নতুন নতুন শিখতে চাইছো আমার কাছ থেকে। ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, আর আড্ডাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কালকে দেখা হবে ঠিক বিকেলবেলা সন্ধ্যাবেলা 7টা থেকে। আমরা পড়বো ডাইজেস্টিভ সিস্টেম। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট টু অল অফ ইউ অ্যান্ড বেস্ট অফ লাক। ততক্ষণ অব্দি জোর কদমে প্রিপারেশনটা চালিয়ে যাও।